নমস্কার। আমি একটি বিষয়ে আমার নিজেদের লোকদের কাছে একটি জিনিস আমি নিবেদন করতে চাই। সেটা হচ্ছে এই যে বাঙালি উদ্বাস্তুদের প্রসঙ্গে বলা হয় আমরা সাহসী না, সংঘবদ্ধ না, আমরা নেতৃত্ব করতে পারি না, নেতৃত্ব করার ক্ষমতা আমাদের নেই এবং স্বার্থপর ইত্যাদি অনেক কথা বলা হয়। আমরা নিজেরাও বলি, অন্যেরাও বলে। কিন্তু আমি এটা গভীরভাবে চিন্তা করে দেখলাম, যে জাতির ভিতরে গুরুচাঁদের মতন দূরদর্শী নেতৃত্ব ছিলেন, সময়ের যে অধিকার, সময়ের যে চাহিদা, শিক্ষা না হলে যে চোখ উন্মোচিত হয় না, এই বোধ যে নেতৃত্বের থাকে এবং তার সংগঠিতভাবে তিনি করতে পারেন, তার অনুগামীদের এইসব কথা কেন শুনতে হবে? যাদের ভিতরে লেঠেল বাহিনী ছিল, যাদের ভিতরে কবিজ্ঞানের মতন আত্মপ্রচার, আত্মসংস্কৃতি প্রচারের মাধ্যম ছিল, যাদের ভিতরে গ্রাম্য গান, অষ্টক থেকে শুরু করে অনেক কিছু ছিল, যার ভিতরে গিয়ে মানুষ সমাজের ক্লেদ ইত্যাদি ব্যক্ত করতে পারত, ব্যঙ্গ করতে পারত, আত্মসমালোচনা করতে পারত, এবং এই কাদা জলের ভিতরে দাঁড়িয়ে থেকে সেই যে মানুষেরা সেই কাজ করতে পেরেছেন, তারা কেন এখন তা পারবে না? আসলে প্রধান কারণ হচ্ছে আমাদের আদি পাপ দেড় ভাগ না হলে, বিশেষ করে নমশূদ্ররা যদি এক জায়গায় বসবাস করত, যেমন করে তারা ছিল বিভিন্ন জায়গায়, ঢাকায়, ময়মনসিংহে, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুরে, এবং যে অবস্থায় ছিল প্রাকৃতিক সেই অবস্থাকে অতিক্রম করে তারা তাদের নিজেদের বীর্য, ঐশ্বর্য, বীর্য প্রদর্শন করেছে। কিন্তু এই দেড় ভাগ হওয়ার ফলে তাতে এই জাতির মানুষের কিছু ভুল আছে, আবার তাদের বিরুদ্ধে একটা বিরাট চক্রান্ত আছে। সেই চক্রান্ত হচ্ছে এই মানুষেরা অনেক বুদ্ধিমান, মেধাসম্পন্ন, তাদেরকে যদি দমিয়ে না রাখা যায়, তাহলে যে শ্রেণী এই 85% মানুষের পরে নেতৃত্ব করতে গিয়ে শয়তানি করে, নানা রকম শাস্ত্র লেখে, নানা রকম বিভ্রান্তিকর ধর্মের কথা বলে তাদেরকে উপমণ্ডুক করে রাখে, ধর্মের কাছে নত করে রাখে, স্বর্গ লোভে লাভে তাদেরকে বিন্যস্ত করে রাখে, তাদের জয় হয়। গুরুচাঁদ তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, দাক্ষিণাত্যে করেছিলেন আম্বেদকর, ফুলে, তারা উত্তরাঞ্চলে করেছিলেন রবিদাস, দাস, যারা ছিলেন আমাদের ভগবানের মতনই পুরুষ, তারা। কিন্তু এই দিক থেকে যখন হলো, দেশটা ভাগ হওয়ার পরে আমাদের ভিতরে যে বেঁচে থাকার সামান্য অস্তিত্ব রক্ষার কষ্ট, সেই কষ্টটার জন্যে যে ছেলেটা বাড়ি থেকে বাবার টাকায় পড়তে যেত, ফিরে আসতো, মাথা উঁচু করে থাকতো, একটা চাকরির জন্য কারো কাছে মাথা নত করতো না, কারণ তার বাবার 2 বিঘা সম্পত্তি ছিল, তারপরে নির্ভর করে সে দাঁড়িয়ে থাকতো নিজেকে, সে এখানে এসে ঠিকানাবিহীন। ধরেন আমি শেষ পর্যন্ত জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার র্যাঙ্কে কাজ করেছি, কিন্তু এই আমার প্রায় এই যেখানে বসে আছি এখানে ছাড়া আর আমার কোনো ঠিকানা নেই, তাও একটা ভাসমান ঠিকানা। এইরকম অনস্তিত্বের ভিতরে দাঁড়িয়ে মানুষ জীবন, জীবিকা, ভাই বোনের কথা ভাবতে গিয়ে, সন্তানদের মানুষ করার কথা ভাবতে গিয়ে, অন্যান্য কথা ভাবতে গিয়ে মানুষ উপমন্ডিত হয়েছে। তাছাড়া তার কোনো পথ নেই। এমন নেই যে তার ছেলেটা তার 2 বিঘা জমি চাষ করে বেঁচে থাকতে পারবে, এই অবস্থাও তার নেই। এর জন্যে তার ভিতরে একটা আত্মস্বার্থপরতাই হোক আর নিজেকে রক্ষা করার প্রবণতাই হোক, এটা কাজ করেছে।
এই জন্যে সে সেইভাবে নিজেদেরকে মুক্ত করতে পারেনি। এই যখন তারা আবার ধনী হলো, একটু মানি হলো, তখনও তার বৃত্তে ওই ভয়ের বৃত্তটা তার কাটেনি। কারণ সে যে কোনো সময় স্বপ্নে দেখে যেন সে অসহায় সমুদ্রে যে কোনো সময় পড়ে দিতে পারে। এই অসহায়তা এবং সহায়তার দ্বন্দ্বে সে নিজেকে বিকশিত করতে পারেনি। তাই জন্য আমাদের ভিতরে বড় সাহিত্যিক নেই, আমাদের ভিতরে বড় সংগ্রামী নেই, আমাদের ভিতরে বড় নেতৃত্ব গড়ে ওঠেনি, আমাদের ভিতরে সংঘবদ্ধতা আসেনি, এবং আমাদের ভিতরে সেইভাবে যে রাজনৈতিক দলের বড় নেতৃত্ব হবে সেই সাহস নিয়ে এগিয়ে যাওয়ার লোকের অভাব হয়েছে। আমি আমার কথাটা এখানে শেষ করব, কিন্তু সেই যুগ আমরা অতিক্রম করেছি। এখন আমাদের নতুন করে সংগঠিত হয়ে আত্মসমালোচনা করে নিজেদেরকে গড়ে তুলতে হবে এমনভাবে যাতে যদি একজন 8 পাস লোক প্রধানমন্ত্রী হতে পারে, যদি একজন নিম্ন শ্রেণীর মানুষ নেতৃত্ব করতে পারে, একজন আদিবাসী রাষ্ট্রপতি হতে পারে, সেই ভারতবর্ষের গণতন্ত্রের এই সুযোগ আছে। আমাদেরকে বলিষ্ঠভাবে দৃঢ়তার সাথে নিজেদেরকে প্রতিষ্ঠা করার, সেই কথা বিবেচনার জন্যে আমি আমার লোকদের কাছে আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি।